সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 বাংলার পেজ নম্বর 638 এবং 639 পৃষ্ঠার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের বাংলার আগের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 638 পৃষ্ঠার বাংলার যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, ঠাট্টা তামাশার মধ্যে তপন কটি গল্প লিখেছে? 2-3টে। 1.2, টাকার বদলে বিরাগীর কাছ থেকে জগদীশবাবু কি প্রার্থনা করেন? শান্তি। 1.3, গিরিশ মহাপাত্রের মতে কি খণ্ডানো যায় না? লল্লাটের লেখা। 1.4, অসুখী একজন কবিতাটি তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য। 1.5, উড়িল মৈনাক শৈল অম্বর উজলি কোন প্রসঙ্গে বলা হয়েছে? ভীষণ শব্দে বায়ুপথে রথ ওঠার জন্য, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.6, উল্কা ছুটায় নীল খিলানে। নীল খিলানে বলতে এখানে বোঝানো হয়েছে আকাশকে। 1.7, লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট। 1.8, বিদেশে উন্নত ধরনের নিব তৈরি হতো গরুর শিং কিংবা কচ্ছপের খোল কেটে। অপশন গ হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 1.9, 19 শতকে কত আনায় 32,000 অক্ষর লেখানো যেত? 12 আনায়। 1.10, সম্বোধন শব্দার্থ হচ্ছে আহান। 1.11, অনুসর্গ মাত্রই অব্যয়। 1.12, প্রলয় নাচন নাচলে যখন রেখাঙ্কিত পদটি কিসের উদাহরণ? এটি হচ্ছে সমধাতুজ কর্মের উদাহরণ। 1.13, নির্দেশক প্রধানত যে পদের সঙ্গে যুক্ত হয় তা হলো বিশেষ্য পদ। 1.14, উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। 1.15, প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপসা অর্থে। 1.16, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস। 1.17, যে কাজটি সমাসের সেটি হলো বাক্যকে সংক্ষিপ্ত করা। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, তপনের গল্প পড়ে ছোট মাসি মজা করে কি বলেছিল? তপনের গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে পিঠ চাপড়ানোর সুরে ছোট মাসি বলেছিল তার লেখাটি ভালোই হয়েছে। খানিক রসিকতার সুরে এটা কোথাও থেকে টুকলিফাই করা কিনা সে কথা ছোট মাসি জানতে চেয়েছিল। পরের প্রশ্ন রয়েছে 2.1.2, আপনি বিরাগী বক্তা কাকে কথাগুলি বলেছিলেন? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বক্তা ভবতোষ হরিদাকে কথাগুলি বলেছিলেন। 2.1.3, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সুবোধ ঘোষের বহুরূপী গল্পের সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি, তাই সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে। 2.1.4, আমারও তো তাই বিশ্বাস। বক্তার কি বিশ্বাস? পথের দাবি গল্পে উক্ত অংশটির বক্তা হলেন অপূর্ব। স্টেশনে দেখা হওয়ায় গিরিশ মহাপাত্র অপূর্বকে বলেছিল কপালের লেখা কখনো খণ্ডাবে না। অপূর্বও তখনও এই কথায় সম্মতি জানিয়ে উক্ত কথাটি বলেছিল। এরপর রয়েছে 2.1.5, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর কে সঙ্গী হয়েছিল? পথের দাবি রচনাংশ অনুসারে রেঙ্গুন থেকে ভামনগরে ট্রেনে যাত্রার সময় অপূর্বর সঙ্গে ছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। 2.2.1, তবু তো কজন আছে বাকি। তবু তো বলার কারণ কি? আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে এই রাজনৈতিক সামাজিক অবক্ষয়ের যুগেও কিছু মানুষ এখনও মানবতায় বিশ্বাস হারায়নি। সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষগুলোকে নিয়েই কবি জোট বাঁধার কথা বলেছেন। 2.2.2, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। উদ্ভ্রান্ত শব্দটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উদ্ভ্রান্ত শব্দটি দিয়ে কবি বিশ্ব সৃষ্টির সূচনার লগ্নে স্রষ্টার ব্যাকুল বিহল ভাবটিকে বোঝাতে চেয়েছেন। 2.2.3, সপ্ত মহাসিন্ধু দোলে। সপ্ত মহাসিন্ধু কি? প্রলয়োল্লাস কবিতায় কবি সপ্ত মহাসিন্ধু বলতে কবি পৃথিবীর সমগ্র লবণময় জলরাশিকে বুঝিয়েছেন। 2.2.4, গোলাপি গাছ। এর প্রসঙ্গটি কেন এসেছে? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় এই শব্দগুলি ব্যবহার করেছেন। কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের পূর্বে তার স্বদেশ ছিল প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ, কিন্তু যুদ্ধ এসে ধ্বংস করে দেয় এই প্রকৃতিকে। এইসব দিকগুলি বোঝানোর জন্য কবি গোলাপি গাছ শব্দটি ব্যবহার করেছেন। 2.2.5, কে বধিল কবে প্রিয়ানুজি? প্রিয়ানুজটি কে? প্রিয়ানুজটি হলেন বীরবাহু।
2.3.1 গ্রামে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক, এই বলে আশীর্বাদ করতেন। 2.3.2 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? নিজের হাতের কলম অসাবধানতা বশত বুকে ফুটে যাওয়ার আঘাতেই সাহিত্যিক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। 2.3.3 কাল গুণে বুঝিবা আজ আমারও তাই, আমরা আজ কেমন? লেখকের লেখালেখির অফিস অথচ কলম নেই, তাই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। প্রবাদটির মাধ্যমে তিনি বলতে চেয়েছেন আমরাও যেন তা অনুসরণ করছি। 2.3.4 লাঠি তোমার দিন ফুরাইয়াছে কথাটি মূলত কে কোথায় লিখেছেন? বঙ্কিমচন্দ্র উক্ত কথাটি দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদে লিখেছেন। এরপর তোমরা ব্যাকরণ থেকে যে এসে কিগুলো রয়েছে সেই এসে কিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম রয়েছে 2.4.1 দুটি সমার্থক পদ দিয়ে তৈরি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। চিঠিপত্র চিঠি ও পত্র। আর একটা আমি উদাহরণ দিয়েছি না, কালি কলম কালি ও কলম, তোমরা যে কোনো একটি লিখলেই হবে। 2.4.2 সহযোগী কর্তা কাকে বলে? কোনো বাক্যে সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব থাকলে তাদের সহযোগী কর্তা বলে। 2.4.3 বিভক্তি ও নির্দেশকের দুটি পার্থক্য লেখো। বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, নির্দেশক পদের সঙ্গে যুক্ত হয়ে বচন নির্দেশ করে। আর 2 নম্বর বিভক্তি অন্যয় সৃষ্টি করে, নির্দেশক অন্যয় সৃষ্টি করতে পারে না। 2.4.4 আগে পুজো ইষ্টদেবে। ইষ্টদেবে কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি কর্মকারকে এ বিভক্তি। 2.4.5 তে মাথা দ্বিগু সমাসের উদাহরণ অথচ দশানন বহুব্রী সমাসের উদাহরণ কেন? তে মাথা অর্থাৎ তিনটি মাথার সমাহার, দ্বিগু সমাস এর দ্বারা সমাহার বা সমষ্টিকে হচ্ছে। আর দশানন দশ আনন যার বহুব্রী সমাস এর দ্বারা সমাহার বা সমষ্টিকে না বুঝিয়ে অন্য পদের প্রাধান্য পাচ্ছে। এখানে দশানন মানে রাবণকে বোঝাচ্ছে। 2.4.6 কারক সম্পর্কিত সমাস কোনটি উদাহরণ দাও। কারক সম্পর্কিত সমাস হলো তৎপুরুষ সমাস, যেমন রথ দেখা, রথকে দেখা, এটি কর্ম তৎপুরুষ সমাস। 2.4.7 উপবাক্যীয় কর্মের উদাহরণ সহ সংজ্ঞা দাও। কোনো জটিল বাক্যের অন্তর্গত খণ্ডবাক্য যদি ক্রিয়াপদের কর্মস্থানীয় হয় তখন তাকে উপবাক্যীয় কর্ম বলে। যেমন জেনে রাখো সততাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। 2.4.8 আলোপ সমাস কি? যে সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাস বলে। 2.4.9 কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি। 2.4.10 গৌণ কর্মের উদাহরণ সহ সংজ্ঞা দাও। একটি বাক্যে দুটি কর্ম থাকলে তার মধ্যে প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। যেমন আমি তোমাকে কলমটা দিলাম, এখানে তোমাকে হলো গৌণ কর্ম।